আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির তিনটা ভিত্তি আছে, খুব শক্ত জায়গা যেগুলো আমাদের যার উপরে দাঁড়ায় আছে আমাদের দেশের অর্থনীতি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত। আমাদের যে পরিমাণ টাকা আমরা রপ্তানি করে আয় উপার্জন করি, বিদেশে পণ্য রপ্তানি করে, তার প্রায় ৮০-৮৫% আসে হচ্ছে এই পোশাক খাত থেকে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রবাসী আয়, আর তৃতীয় হচ্ছে কৃষি। আজকে আমরা আমাদের রপ্তানি খাতের যে প্রধান জায়গাটা আছে পোশাক শিল্প খাত নিয়ে কথা বলবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবসময় সারা বছর জুড়েই পোশাক খাত নিয়ে বেশ একটা উত্তেজনা কাজ করে। আমাদের কয়েক হাজার, ৩,৫০০-৪,০০০ রেজিস্টার্ড গার্মেন্টস আছে, সবাই আবার বিজিএমের সাথে রেজিস্টার্ড না। তো সেখানে আপনার অনেকগুলো বিষয় নিয়ে যে আন্দোলনগুলো হয়, যে দাবি দেওয়াগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ন্যায্য বেতন, যেটাকে আমরা রিজনেবল স্যালারি অথবা লিভিং ওয়েজ বলতেছি। এই কাজ করবার পরেও বেতন না পাওয়াটা পোশাক শিল্পের একটা বড় সংকটের জায়গা, এবং ঈদের মৌসুমে আমরা এই সমস্যাটা দেখি যে আরো বেশি গভীর সংকটের দিকে রূপ নেয়। পার্টিকুলারলি ঈদের সময়টাতে দুইটা ঈদের বোনাস ভাতা নিয়ে একটা আন্দোলন সবসময় চলে। এর বাইরে আমরা দেখেছি সারা বছর জুড়েই আমরা এই আন্দোলনগুলো আমাদের চোখে পড়ে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা এখন যেখানে আছি তার পাশে হলো শ্রম ভবন আছে। এই শ্রম ভবনের এখানে এই যে এখনো আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকের শব্দ আসছে, আমাদের শ্রমিক ভাই বোনরা বিভিন্ন কোম্পানি থেকে আসছেন, যারা বেতন ভাতা পাবেন, তারা এখানে আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তো দাবি দেওয়ার কিছু অংশটা হচ্ছে যৌক্তিক, সবসময় কিছু দাবি দেওয়া আছে অযৌক্তিক। আর সময়টা একটা গুরুত্বপূর্ণ, যে আমরা যে দাবি দেওয়াগুলো পেশ করছি কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই দাবি দেওয়াগুলো পেশ করছি। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যে সব জায়গাতে সবার যত বঞ্চনা, ক্ষোভ, দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে। কোনো সমস্যা নাই, এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে, গত মাসখানেকের উপর দিয়ে চলছে, বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানি, জুতা কোম্পানি আছে, আমাদের ওষুধ কোম্পানি আছে, আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে, এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন, শ্রমিক ভাই বোনরা, তারা আন্দোলন করছে। আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায়? যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না, এটা হলো একটা যৌক্তিক জায়গা, এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত। আমরা বারবার বলেছি সরকারকে, এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন, বিজিএমই আছেন, বিকেএমই আছেন, আরো যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন, সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, সবসময় ওনাদের পক্ষে, যারা ঘাম ঝরিয়েছেন, যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সেই ৫০ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির পক্ষে। কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে, যে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন, এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত ৪ দশকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক, এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি, সবাই মিলেই আমাদের পোশাক খাত। অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই। এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সহিংসতা, আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া। ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় ২০০+ কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে। বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন, তারা ইতিমধ্যে সকল স্টেক হোল্ডারের সাথে বসেছেন, কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন, যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার, ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার। এইটা অনতিবিলম্বে করা দরকার। পাশাপাশি যেটা করা দরকার, পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় 60% পোশাক শিল্প কারখানা এখনো ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না।
আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে